হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের রেড অ্যালার্ট, ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহার। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, ভোটে অংশ নিতে পারবে না গণহত্যাকারীরা। জয়পুরহাট সীমান্তে ফের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় বন্ধ। এবার টিউলিপের এমপি পদ নিয়ে দলের সদস্যদের চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী। শপথ নেয়ার পরই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার প্রভাব, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, বন্দীদের খোঁজ জানতে 1 সপ্তাহের মধ্যে চালু হচ্ছে হটলাইন নাম্বার, নিখোঁজ সহ সব কারাবন্দির তথ্য জানতে পারবেন স্বজনরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে জারি হয়েছে ইন্টারপোলের রেড নোটিশ। একথা জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, হাসিনাকে ফিরিয়ে না দিলে তা হবে ভারতের প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন। আগামী ফেব্রুয়ারির মধ্যেই 2500-এর অধিক রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলে জানান আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরুর পর তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছে ভারতকে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে। যদিও ইন্টারপোলের ওয়েবসাইটে বিষয়টি দেখা যায়নি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কী পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। গেল 15 বছরে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে এবং বিগত 3টি নির্বাচনের আগে পরে সারা দেশে হয়েছে গায়েবী মামলা। 25 জেলার তথ্য অনুযায়ী 2500-এর বেশি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের কথা জানান আইন উপদেষ্টা। ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে বহু গায়েবী মামলা দায়ের করা হয়েছিল। 2500-এরও বেশি যে মামলা আছে, এখানে লক্ষ লক্ষ আসামি আছে। অনেক জেলাতে আরও অনেক মামলা আছে এবং 25টি জেলাতেও আরও মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব। দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে বিচারপতি নিয়োগে 6 সদস্যের সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের কথা জানান আসিফ নজরুল। উচ্চ আদালতের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলে আগামী 3 মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারব। আইন উপদেষ্টা জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে সাইবার সিকিউরিটি আইনের অনেক মামলা। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। এই আইনের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অচিরে আরও জানতে পারবেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। জাতীয় প্রেস ক্লাবে জিয়া স্মৃতি পাঠাগারের গ্রন্থ আড্ডায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সোহেল সামির রিপোর্ট। 5 আগস্ট পরবর্তী জাতির মধ্যে বিভাজন কাম্য নয়। দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী
কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে মৌলানা ভাসানীর কথা উল্লেখ করেন ডক্টর মাহবুবুল্লাহ। মৌলানা ভাসানী বললেন, তোমরা জিয়া ছেলেটার দিকে খোঁজ রাখো, খবর রাখো, ছেলেটা খুব ভালো, দেশের জন্য কিছু করতে চায়, তোমরা ওকে সমর্থন দিও, কিন্তু ও বেশি সময় পাবে না। সংস্কার হলো সময়ের সাথে সাথে বদলে যাওয়া, আর সেটি করতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে, যা করে দেখিয়েছেন শহীদ জিয়া। আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সত্যিকার অর্থে যে কন্ট্রিবিউশন রয়েছে বাংলাদেশের জন্মলগ্ন থেকে, সেটাই যদি নির্মোহভাবে সত্য এবং সঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে নয়, বিশ্ব ইতিহাসেও উনি যে একজন অযাচিত রাষ্ট্রনায়ক ছিলেন সেটি সুপ্রতিষ্ঠিত হয়ে থাকবে। বই পড়ায় উৎসাহিত করতে সারা দেশে জিয়া স্মৃতি পাঠাগার ছড়িয়ে দেওয়ারও পরামর্শ দেন তারা। প্রত্যেকটা জেলায়, আমাদের কয়েকটা উপজেলাতেও জিয়া স্মৃতি পাঠাগার তৈরি হয়েছে। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা। যারা খুন গুমের সাথে জড়িত এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা যেন রাষ্ট্র পরিচালনায় আসতে না পারে এই বিষয়ে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বিশেষ কমিশন গঠন করে তাদের বিচারের আওতায় আনারও প্রস্তাব দেওয়া হয়েছে। শিউলি শবনমের রিপোর্ট। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সাথে সংলাপে অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, যারা গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধ করেছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হলে তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এ বিষয়ে সুপারিশ করেছে সংস্কার কমিশন। প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি, কারণ অধিকাংশ জনগণে চায় না। এই অবস্থায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন থাকা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশন প্রধান বলেন, এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত নেওয়ার এবং এই তথ্য এইসব আমার নাই এবং এটা আমার এখতিয়ারের বাইরে। যারা জালিয়াতিপূর্ণ নির্বাচন করেছে বিশেষ কমিশনের মাধ্যমে তাদের শাস্তির সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। যে গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনা। প্রাথমিকভাবে রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তায়ন মুক্ত ও ইসি শক্তিশালী করা সহ কিছু সংস্কার করলে ভোটের আয়োজন সম্ভব বলে মনে করেন বদিউল আলম মজুমদার। আমরা রাজনৈতিক দলের একটা মেম্বারশিপ রোস্টার করার প্রস্তাব করেছি। ওই মেম্বারশিপ রোস্টার থেকে তারা প্রতি বছর তারা হালনাগাদ করবে এবং এই মেম্বারশিপ রোস্টার ব্যবহার করেই তারা প্রতিটা কমিটির তারা নির্বাচন করবে, স্থানীয় থেকে জাতীয়। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে বা একটা দলকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। আমাদের এবারে কিছু বক্তব্য নেই, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। ফের জয়পুরহাটের পাঁচবিবির পূর্ব উচনা গোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF পরে বিজিবির বাধায় নির্মাণ কাজ বন্ধ করে তারা। পরে ঘটনায় বিজিবি ও BSF এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে BSF। শফিকুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ভোরে ঘন কুয়াশার ভেতরেই ভারতীয় চকগোপাল ক্যাম্পের BSF সদস্যরা বাংলাদেশের 281/35 পিলারের অংশের 20 বিজিবি হাটখোলা পূর্ব উচনা গ্রামের 0 পয়েন্ট থেকে 25 থেকে 30 গজ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। হাটখোলা বিওপির বিজিবির সদস্যরা এতে বাধা দিলে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে BSF সদস্যরা বেড়া তৈরির নির্মাণ সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হন। বাংলা বিডিআরেরা বাধা দিচ্ছে। এর আগে একদিন সন্ধ্যার সময় ওরকম এই আলো বন্ধ করে দিল, দেওয়ার পর আধ ঘন্টা পরই আর কি দেখো তো টাটা নিয়ে ঠেলাতে মানে ঘিরবি
ইতিমধ্যে আমরা বাস বিচারা বিডিআর ঘাটে সংবাদ দিলাম। না, আমরা তো আসে দেখলাম যে ঘিরা আগেই ফেলে রাখছে, আসার পর তো আর ঘিরা না। ঘটনার সত্যতা স্বীকার করে জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়ন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে প্রায় 30 মিনিট বৈঠক হয়। বিজিবির বিওপি কমান্ডার জানান, বিএসএফ চকগোপালের কোম্পানি কমান্ডার জিতেন্দ্র কুমার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ওরা তার কাটা বেড়া দেবে না, ওরা যেটা যতটুকু দিছে ওরা উড়ে ফেলাবে। 18 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের চোখা কিরণগঞ্জে বিএসএফ এর সহায়তায় সীমান্তে ঘাস ও আম গাছ কাটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। 12 জানুয়ারি কুমিল্লার শাহপুর সীমান্ত, 10 জানুয়ারি লালমনিরহাটের দহগ্রাম ও 9 জানুয়ারি নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে এমপি পদ থেকে টিউলিপ সিদ্দিককে সরাতে প্রধানমন্ত্রী কির স্টারমারের সরকারের ওপর চাপ বাড়ছে। এ নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপ সিদ্দিকের যোগসাজশ সম্পর্কে লেবার পার্টি অনেক আগে থেকেই জানত। রাজনৈতিক মিত্রদের বিষয়ে স্টারমার বরাবরই অন্ধ, এমন অভিযোগ খোদ তার দলের নেতাকর্মীদেরই। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 8 বছর আয়নাঘরে বন্দী ছিলেন ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান। গেল 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বন্দিশালা থেকে মুক্ত হন আরমান। আরমানের এই গল্পটা ভিন্ন হতো যদি 2016 সালে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল 4-এর সাংবাদিকের হস্তক্ষেপ চেয়ে আবেদনে সাড়া দিতেন। সেদিন উল্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন টিউলিপ। কারণটা এখন স্পষ্ট বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, 2015 সালে লেবার এমপি হিসেবে নির্বাচিত হওয়ার আগে থেকেই বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সঙ্গে টিউলিপের সম্পর্কের বিষয়ে জানত লেবার পার্টি। টিউলিপ তার নির্বাচনী প্রচারণায় অন্য দেশের মানবাধিকার ইস্যুকে গুরুত্ব দিল খালা শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বিচার বহির্ভূত হত্যা ও গুম নিয়ে তেমন কোনো কথা বলেননি। How does it look? How does the British government deal with a regime like that? আর যুক্তরাজ্যে বাংলাদেশিদের ভোট পেতে টিউলিপ হাসিনার সম্পর্কের বিষয়ে উদাসীন ছিলেন লেবার নেতা ও বন্ধু কিয়ার স্টারমার। খোদ তার দলেরই নেতাকর্মীদের অভিযোগ, স্টারমার তার বন্ধুবান্ধব ও রাজনৈতিক মিত্রদের জন্য বরাবরই অন্ধ ছিলেন। The houses that she owned or didn't own, I think it's about, we have so many Bangladeshi people living in this country, and I think it was always going to be the case. এই অবস্থায় কেন সবকিছু জানা সত্ত্বেও টিউলিপকে যুক্তরাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হলো তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন কিয়ার স্টারমার। স্বাধীন তদন্তে যাই আসুক না কেন, শুধু মন্ত্রিত্ব নয়, টিউলিপ সিদ্দিককে এমপি পদ থেকে সরানোর দাবি জোরালো হচ্ছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শপথ গ্রহণের প্রথম দিনেই স্পষ্ট হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার প্রভাব। দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন অভিবাসন নীতি এবং আশ্রয়দানের উপর নতুন কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, অভিষেক অনুষ্ঠানের ভাষণে পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিজ্ঞা করার পাশাপাশি মার্কিন প্রশাসনের হাজারো কর্মকর্তাকে বহিষ্কারের হুঙ্কার দিয়েছেন ট্রাম্প। এদিকে দেশটির বিভিন্ন স্থান আর সীমান্ত এলাকায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। আফসারা নীলার ডেস্ক রিপোর্ট। ক্ষমতা গ্রহণের পরপরই চমকের ঝড় বইয়ে দিচ্ছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেয়ার পর প্রথম দিনই অভিবাসন ঠেকাতে নির্বাহী আদেশে সই করেছেন তিনি। মার্কিন মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আশ্রয় প্রার্থীদের জন্য জো বাইডেনের চালু করা একটি অ্যাপ বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। এই অ্যাপের মাধ্যমে সীমান্ত দিয়ে প্রবেশের জন্য আগে থেকেই বুকিং করা হতো। মার্কিন গণমাধ্যম জানিয়েছে এই অ্যাপে 30,000 লোকের অ্যাপয়েন্টমেন্ট ছিল। সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, বাইডেন প্রশাসনের ধ্বংসাত্মক নীতি একে একে বাতিল করা হবে। তিনি আরও জানান, আমেরিকার প্রয়োজন মতো লোক নিতে অভিবাসন নীতি হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, এতে কোনো ছাড় দেয়া হবে না।
vast numbers of people counted as এছাড়া ট্রাম্পের প্রধান উপদেষ্টা এবং অভিবাসন নীতিতে কট্টরপন্থী খ্যাত স্টিফেন মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন দরজা বন্ধ করে দেয়া হয়েছে। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশে আগ্রহী সব অবৈধ অভিবাসীদের এখনই ফিরে যাওয়া উচিত, না হলে তারা বহিষ্কারের মুখোমুখি হবেন। প্রথম দিনেই ট্রাম্প প্রশাসনের 4 জন কর্মকর্তাকে বহিষ্কার করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, ভবিষ্যতে আরও সহস্রাধিক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে। অভিষেক বক্তব্যে পানামা খাল দখলের ডাকও দিয়েছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের এমন সব কার্যকলাপে হতাশা দেখা দিয়েছে অভিবাসন প্রত্যাশীদের মাঝে। মার্কিন মেক্সিকান সীমান্তে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। এছাড়া নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্ক, শিকাগোর ট্রাম্প টাওয়ার, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলসের সিটি হলের বাইরে ট্রাম্প বিরোধী র্যালিতে অংশ নেন বিক্ষোভকারীরা। প্রথম দিনেই নজিরবিহীনভাবে একাধিক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তার মধ্যে অন্যতম হল সাবেক প্রেসিডেন্ট বাইডেনের ৭৮টি আদেশ বাতিল, জলবায়ু নীতি থেকে বের হওয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়া, ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৬০০ জনকে ক্ষমা করে দেয়া ইত্যাদি। আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচিও বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একের পর এক নির্বাহী আদেশ সইয়ের ঝড় তোলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসা, জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল, অভিবাসীদের বিতাড়িত করা, সীমান্তে কড়াকড়ি আরোপ সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত আদেশ। ক্ষমা ঘোষণা করেন ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত ১৫০০ আসামিকে। বিশ্লেষকরা বলছেন, এসব আদেশের অনেকগুলোই আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। অন্তত ২০,০০০ সমর্থকের সামনেই শুরু করেন নির্বাহী আদেশে সই করা। শুরুতেই বাতিল করেন বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ। সই করার পর প্রত্যেকটি আদেশই জনতার উদ্দেশ্যে তুলে ধরে দেখান ট্রাম্প। একে একে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসা, ফেডারেল সরকারের মত প্রকাশের স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা সহ অন্তত ১০টি আদেশ জারি করেন ট্রাম্প। সই করা শেষে জনতার উদ্দেশ্যে কলম ছুড়ে দেন ট্রাম্প। পরে হোয়াইট হাউসে ফিরে গিয়ে আরও আদেশে সই করেন এই রিপাবলিকান নেতা। এর মধ্যে প্রথমেই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলায় সাজাপ্রাপ্ত ১৫০০ জনকে ক্ষমা করেন ট্রাম্প। এরপর মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত সহ জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করে আদেশ জারি করেন। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম টিকটকের কার্যক্রম আরও ৯০ দিন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে বলেন। ওভাল অফিসে ইউক্রেন যুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তিনি মনে করেন এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে চুক্তি করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি ও শপথ শেষে দেওয়া ভাষণের প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে। পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বক্তব্য জাতিসংঘের আইন লঙ্ঘন বলে জানান বিশ্লেষকরা। এ ঘোষণা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। Close allies like Japan and Australia in particular will have a lot of say about where China policy goes, but coming out of the dock, he's setting a very tough tone, that's for sure. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। অভিবাসন বিধান বাতিল এবং জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসার মতো ট্রাম্পের নির্বাহী আদেশগুলো হঠকারী ও নেতিবাচক সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের মতে এসব নির্বাহী আদেশ বাস্তবায়নে আইনি চ্যালেঞ্জ রয়েছে এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তবে মোড়লের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সংযুক্ত দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে।
শপথ নিয়েই নির্বাহী আদেশের ঝড় তোলেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত আইন বাতিল, প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসা কিংবা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের মেক্সিকোতে থেকে যাওয়ার নির্বাহী আদেশগুলো নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনার ঝড়। মসনদে বসেই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের অধিকাংশ পদক্ষেপ বাতিল করেন ট্রাম্প। এর মধ্যে হাস্যকর বিশেষণ দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিধান, জলবায়ু নীতি অব্যাহতি এবং রিমেইন ইন মেক্সিকো উদ্যোগ নাড়া দিয়েছে গোটা বিশ্বকে। জলবায়ু পরিবর্তন বিষয়ক যে প্যারিস চুক্তি আছে সেখান থেকে উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে উইথড্র করবার যে একটা সিদ্ধান্ত দিয়েছেন, এটা আমরা মনে করি যে বড় রকমের একটা হঠকারী পদক্ষেপ এবং অত্যন্ত নেতিবাচক একটা পদক্ষেপ। কিন্তু ট্রাম্প তো ট্রাম্পই, উনি কারো তোয়াক্কা করেন না। পশ্চিমা বিশ্বের কাছে ট্রাম্পের এসব চমক অনাকাঙ্ক্ষিত নয়, বরং হালকাভাবে না নিয়ে অভিঘাত মোকাবেলায় বাংলাদেশকে প্রস্তুতির তাগিদ এই বিশ্লেষকের। আমরা দেখেছি অভিবাসন নীতি নিয়ে তিনি কতগুলো নতুন নতুন আইনের প্রবর্তন করেছেন বা এক্সিকিউটিভ অর্ডারও উনি দিয়েছেন। এগুলোর সরাসরি অভিঘাত বাংলাদেশের উপর কী হবে, আমার মনে হয় এটা নিয়ে খুব সিরিয়াস স্টাডি হওয়া দরকার। কারণ এগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নাই। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আসলে আমাদের উপর যা হবে সেটি হলো সরাসরি অভিঘাত না, এগুলো পরোক্ষভাবে। কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ যাই হোক, সেটি নিয়ে আমাদের এক ধরনের একটা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে। সীমান্ত বন্ধ ও বিদেশি সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করার পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একগুচ্ছ ঘোষণার মধ্যে সব ধরনের আমদানি পণ্যে শুল্ক আরোপ বাণিজ্য খাতের খড়গ হতে পারে। উত্তরে সেগুলো আমাদের খুব ট্রাম্পের নির্বাহী আদেশের ঝাল চেখে পরবর্তী পা ফেলার পরামর্শ এই বিশ্লেষকের। তার মধ্যে এক ধরনের একটা, যেটাকে আমরা বাংলায় স্টান্টবাজি বলি বা যেটাকে আমরা বলি এক ধরনের একটা ড্রামাটিক একটা সিচুয়েশন তৈরি করার একটা প্রবণতা, এটিও রয়েছে। কাজেই আপনি দেখেছেন টিকটক নিয়ে কি হয়েছে। টিকটককে ব্যান করার পরে হঠাৎ করে টিকটকের উপর থেকে তার যে স্যাংশন সেটি উঠে নিয়ে উনি হঠাৎ করে অনেক পপুলার হয়ে গেছেন। সো ডোনাল্ড ট্রাম্পকে আমার পাগল মনে হয় না, মানে আমার মনে হয় না যে তিনি এই কাজগুলো করেন হিসাব নিকাশ ছাড়া, তা নয়। এবং এর পেছনে আসলে এক ধরনের একটা প্র্যাগম্যাটিজম কাজ করে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এবং শুধু আমাদের যেটা দরকার সেটা হলো ওনাকে বুঝতে পারা যে তার পরবর্তী স্টেপ কি হবে। মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা স্পর্শকাতর রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এনইউজিকে সমর্থন জানায় এবং তাদের জন্য অর্থ বরাদ্দ করে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, 22 কোটি টাকারও বেশি পাচার করেছেন মেহের আফরোজ চুমকি। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে 30 কোটির বেশি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে 22 কোটির বেশি টাকা মানি লন্ডারিং মামলা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে আইনমন্ত্রী আনিসুল হকের নামে দুদকের আরও একটি মামলা হয়েছে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। একের পর এক বেরিয়ে আসছে আওয়ামী শাসন আমলের নেতাকর্মীদের অপকর্ম, দুর্নীতি ও অবৈধ সম্পদের নানা তথ্য। কুড়িগ্রাম 4 আসনের সাবেক সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে 9টি ব্যাংক হিসেবে 30 কোটি টাকার বেশি অবৈধ লেনদেন ও মানি লন্ডারিং এর কারণে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। জাকির হোসেন আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও গাজীপুর 5 আসনের সাবেক এমপি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে 22 কোটি টাকার বেশি অবৈধ লেনদেনের কারণে মামলা করা হয়েছে। মেহের আফরোজ সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধে মামলা রুজু করা হয়েছে। এদিকে কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি সারোয়ার জাহান বাদশা ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকীর বিরুদ্ধে 6টি ব্যাংক হিসেবে মোট 11 কোটি টাকার বেশি অবৈধ লেনদেনের কারণে মামলা করেছে দুদক। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে 29টি ব্যাংক হিসেবে মোট 316 কোটি টাকার বেশি দুর্নীতি ও মানি লন্ডারিং এর আরও একটি মামলা হয়েছে। সারোয়ার জাহান, মাহমুদা সিদ্দিক অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে
আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে সম্পদ অর্জন করার অপরাধে তিনি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এদিকে দুর্নীতির দায়ে গণপূর্তের উচ্চমান সহকারী তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। গোপালগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট পার্কে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্টার ইন্টেলিজেন্স সেল। সকালে সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে এনবিআর এর গোয়েন্দা সেলের 15 সদস্যের দল অভিযান চালায়। সে সময় বিনিয়োগের নথি, আয় ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ড ডিস্ক সহ তথ্য উপাত্ত যাচাই করে সিআইসিটিএম। পাওয়া যায় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ। ডিসেম্বর মাস থেকে শেষ হয়ে যাওয়া প্রায় 8 লাখ সাধারণ মানুষকে দেয়া বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত আর চালু হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, সাপ্লাই চেইনের কিছু জটিলতার কারণে বাজারে চালের দাম বেড়ে গিয়েছিল, সেটা এখন সহনশীল আছে বলেও জানান তিনি। ভ্যাট ট্যাক্স বাড়ানোর ফলে বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি মন্তব্য করে তিনি বলেন, আসছে বাজেটে কিছু কিছু পণ্যের বিষয়টি সমন্বয় করা হবে। এদিকে বাজারে ইউরিয়া সারের যেন কোনো ঘাটতি না পড়ে সেজন্য আমদানি অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে আহতদের হাসপাতালেই ভোটার করে নিচ্ছে নির্বাচন কমিশন। আহতদের কারো জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে তা সংশোধনের কাজও চলবে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু রাজধানী নয়, সারা দেশের যেসব হাসপাতালে আহতরা আছেন তাদের সবাই এই সুবিধা পাবেন। 1.5 সপ্তাহের মধ্যে পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থানে গুরুতর আহত হন এই ছাত্ররা। 6 মাস পেরিয়ে গেলেও এখনও হাসপাতালের বিছানায় পড়ে আছেন অনেক ধরনের সমস্যা নিয়ে। এরই মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ, চলছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ভুল সংশোধনের কাজও। এই অবস্থায় আহত ছাত্রদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এনআইডির জন্য তাদের আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ হাসপাতালে নেওয়া হচ্ছে, সেখানেই তোলা হচ্ছে ছবি। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের এই সেবা দিতে যায় ইসির বিশেষ একটি টিম। একই টেবিলে বসেই চলে ভোটার হতে আবেদনকারীর তথ্য গ্রহণ, ছবি তোলা, আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ নেয়ার কাজ। আমরা কখনো কল্পনা করতে পারিনি হসপিটালে থেকে আর কি আমরা ভোটার হব। অনেক হয়রানির শিকার হতে হয়, অনেককে আবার ঘুষও দিতে হয় তাড়াতাড়ি আর্লি করার জন্য। বাড়িতে যে করতাম তাহলে সেক্ষেত্রে অনেক হ্যাসেল হইতো। আহতদের পাশাপাশি হাসপাতালে বসেই তাদের পরিবারের সদস্যরাও পাচ্ছেন বিশেষ এই সুবিধা। যাদের নতুন এনআইডি নাই বা এনআইডি কার্ডের সংশোধন করতে হবে বা এনআইডি হারিয়ে গিয়েছে বা এই জাতীয় কোনো সমস্যা থাকলে এই 4 জাতীয় সমস্যার জন্য আমরা এখান থেকে সার্ভিসগুলো আমরা এখান থেকে দিচ্ছি এবং 1.5 সপ্তাহের মধ্যে তাদের সবাইকে আমরা স্মার্ট কার্ড দিয়ে দিব। আহতদের মধ্যে যাদের হাত ও চোখ ক্ষতিগ্রস্ত তাদের কার্ড দেয়া হচ্ছে কমিশনের অনুমতিতে। 1.5 সপ্তাহের মধ্যেই করা হবে হস্তান্তর। যদি কারোর চোখের এরকম প্রবলেম থাকে, আবার ধরেন হাতের যে ইয়েটা আমরা নিতে পারছি না, যাদের এরকম সীমাবদ্ধতা হয়ে গেছে, আমরা তাদের এই বিষয়ে আমরা কমিশনের পারমিশন নিয়ে তাদেরকে আমরা এনআইডি দিব এবং ভোটার তালিকায় সম্পৃক্ত করব। পর্যায়ক্রমে সারা দেশে চলবে বিশেষ এই কাজ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সহজে বন্দীদের খোঁজ জানতে আগামী 1 সপ্তাহের মধ্যেই হটলাইন নাম্বার চালু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে নিখোঁজ বন্দী সহ সকল কারাবন্দীর তথ্য জানতে পারবেন স্বজনরা। পাশাপাশি জেল কোডে বাধা নেই এমন তথ্য জেলবন্দীদের স্বজনদের কাছে জানানো যাবে। এটি যুক্ত হবে জাতীয় সেবায়। 21 টেলিভিশনকে সব তথ্য জানিয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোতাহার হোসেন। বাকিটা থাকছে দীপু শিকদার রিপোর্টে। 1988 সালে একটি ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণের মধ্য দিয়ে ঢাকা কারাগারের কাজ শুরু হয়। 1929 সালে অবিভক্ত বাংলায় কলকাতার প্রেসিডেন্সি, আলিপুর, মেদিনীপুর, ঢাকা ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার হিসেবে ঘোষণা করা হয়। এরপর 1971 সালে দেশ স্বাধীনের পর 3টি কেন্দ্রীয়, 13টি জেলা আর 43টি উপকারাগার নিয়ে বাংলাদেশ জেলে যাত্রা শুরু হয়।
বর্তমানে 13টি কেন্দ্রীয় এবং 55টি কারাগার নিয়ে চলছে কার্যক্রম। কারা কর্তৃপক্ষ দেওয়া তথ্য বলছে সারা দেশে কারাবন্দীর সংখ্যা 65,350 জন। শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কারাগারে মোট বন্দী আছে 10,102 জন। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে দেশের কারাগারগুলোতে হামলার ঘটনা ঘটে। সে সময় 5টি কারাগার থেকে পালিয়ে যায় 2,241 জন বন্দী। এরপর আবারও ঘুরে দাঁড়াচ্ছে কারা অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে নিখোঁজ বন্দীসহ সকল বন্দীদের তথ্য জানতে প্রথমবারের মতো হটলাইন চালু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। যে কোনো পরিবার অথবা আত্মীয় স্বজন যারা হয়তো খোঁজ পাচ্ছেন না, কোথায় আছেন, কোন কারাগারে আছেন, এই হটলাইনে ফোন করে কিন্তু জেনে নিতে পারবেন যে উনি কেমন আছেন, কোথায় আছেন। এমনকি অনেক সময় দেখা যায় বন্দীদের পরিবাররা কেমন আছেন এটা জানার জন্য অনেক আকুতি থাকে। আমরা অনেক ফোন কল পেয়ে থাকি, যারা কোনো খবর পাচ্ছেন না। ওরকম পরিস্থিতিতে আমরা কিন্তু খোঁজ নিয়ে ওই হেল্পলাইনের মাধ্যমে তার আত্মীয় স্বজনকে জানিয়ে দিতে পারবো যে ওনারা ভালো আছেন। আগামী হয়তো সপ্তাহখানেকের মধ্যে এটা চালু হয়ে যাবে। এটা যে কোনো একটা শর্টকাট হবে, এখনো নাম্বারটা আমরা সিলেক্ট করিনি। আপাতত 5 জনের একটি টিম কাজ করবে এই হটলাইন সেবায়, আর পুরো কার্যক্রম পরিচালনা করা হবে কারা সদর দপ্তর থেকে। এটাকে অবশ্যই আপনারা জাতীয় সেবা হিসেবে বলতে পারেন। সারা দেশে যে কোনো প্রান্ত থেকে কল করলে আমাদের হটলাইন রেসপন্ড করবে। এই মুহূর্তে আমার 5 জনের একটা টিম কাজ করবে, আর বাকি যে টেলিফোন অপারেটর এবং ডিউটিগুলো আমরা ধাপে ধাপে চাপের উপর ডিপেন্ড করে আমরা হয়তো পরবর্তীতে আরও বাড়ানোর চেষ্টা করব। জাতীয় এই সেবাটি বাংলাদেশ কারাগারের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে প্রত্যাশা করেন কারা প্রধান। পুরো জিনিসটাই কারা সদর দপ্তর থেকে মেনটেইন হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। হামলার 6 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাইফ আলী খান। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। ভারতের জনপ্রিয় চিত্রনায়ক সাইফ আলী খানের উপর হামলার অভিযোগে আটক শরীফুল ইসলাম সাজ্জাদের বাড়ি জালকাঠির নলছিটিতে। স্বজনরা জানান তাদের ছেলে কোনো খারাপ কাজ করত না, দেশে কঠোর পরিশ্রম করে আয় রোজগার করত। 2024 সালে সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক চাপে ছিল সাজ্জাদ। এরপর বাড়ি থেকে নিরুদ্দেশ হয়। একসময় জানতে পারে সে ভারতে আছে। বিভিন্ন মাধ্যমে জানতে পারে সিনেমার নায়ক সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় তাকে আটক করা হয়েছে। সাজ্জাদের উপর যেন কোনো অবিচার করা না হয় সেজন্য ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি স্বজনদের। 7 জানুয়ারির পরে আমরা এই অত্যাচারে এলাকায় থাকতে পারতাম না, এবং ওই সময় আমার ছেলে হঠাৎ করে চিন্তা করলো যে আমি তো গ্রামে থাকতে পারতেছি না, কি করব। সেই সময় কোথায় কি চলে গেছে সেটা আমি জানি না। পরে শুনতে পারলাম যে সে ভারতে আছে। এনে বসে ও গাড়ি চালাইছে, ও এমনকি মানে পলানের হিসেবে ঢালাইয়ের কামও করছে। ও খুব কষ্ট করে এই সংসারে টাকা পয়সা দেয়। সংবাদের নানাবিধ বিভ্রান্তির মাঝে 21 টেলিভিশন নিজের দায়বদ্ধতার জায়গা থেকে এবার শুরু করতে যাচ্ছে নতুন ধারার অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফ্যাক্ট চেক। প্রতি মঙ্গলবার রাত 10টায় সরাসরি সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। দেশের সম্প্রচার গণমাধ্যমগুলোর মধ্যে প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব থাকছে আজ। তথ্য, অপতথ্য, ভুল তথ্য আর গুজব নিয়েই 21 টেলিভিশনের চেয়ারম্যান সিইও আব্দুস সালামের পরিকল্পনায় অনুষ্ঠানটির গবেষণা এবং উপস্থাপনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ। প্রযোজনায় শুভ আহমেদ। গুজব চেনার পদ্ধতিও জানাবেন বিশ্লেষকরা, বলবেন সচেতনতার কথা। 21 মনে করে ভুয়া খবর আর গুজবের প্রভাব সুদূর প্রসারী। এটা যেমন ব্যক্তির জীবনকে বিপর্যস্ত করতে পারে, তেমনি জাতীয় জীবনেও সৃষ্টি করতে পারে নানাবিধ সংকট। অপতথ্যের দাপটে সঠিক তথ্য কোনটি তা নিয়ে মানুষ পড়েন সংশয়ে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকেই এখন ফেক নিউজের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, যার আগ্রাসনের শিকার বাংলাদেশও। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ডলার মূল্য স্থিতিশীল হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বেড়েছে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। খুশি ভোক্তা ও বন্দরে চাল কিনতে আসা পাইকাররা।
হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ধানের দাম বৃদ্ধির অজুহাতে আমনের ভরা মৌসুমেও অস্থিতিশীল চালের বাজার। বাজার নিয়ন্ত্রণে শুল্ক প্রত্যাহার করে আমদানির অনুমতি দেয় সরকার। শুরুতে আমদানি কম হলেও ডলারের দাম স্থিতিশীল হওয়ায় এখন তা বেড়েছে। আমদানিকারকরা জানান, হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন 50 থেকে 100 ট্রাক চাল আমদানি হচ্ছে। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমায় খুশি পাইকাররা। মোটামুটি চালের দাম কম, যার কারণে শুনে আমার বগুড়া থেকে আসলাম চাল কেনার উদ্দেশ্যে আর কি। আগের থেকে একটু কম দাম হয়েছে, হ্যাঁ 2-4 টাকা। 30 টন মাল কিনছি, মোটামুটি ধরেন যে আপনার 66 টাকা 8 আনা করে ধরছে। এটা 40-94 চাল। ডলারের দাম একটু কমে যাওয়ার কারণে দাম কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং আমদানি অব্যাহত আছে। সম্পা কাটা এটা আগে 70 টাকা বিক্রি হতো, এখন 68 টাকা 67 টাকা বিক্রি হচ্ছে। আর রত্নাটা আগে 60 টাকা 59 টাকা বিক্রি হতো, এখন 57 টাকা বিক্রি হচ্ছে। বন্দর দিয়ে আসা চাল দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সবচেয়ে বেশি চাউল আমদানি হচ্ছে এবং আমরা দ্রুততার সহিত শুল্কায়ন সম্পন্ন করে ছাড় প্রদান করতেছি। 11 নভেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত এই বন্দর দিয়ে 2530টি ট্রাকে 1,03,250 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট, ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহার। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, ভোটে অংশ নিতে পারবে না গণহত্যাকারীরা। জয়পুরহাট সীমান্তে ফের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফ এর, বিজিবির বাধায় বন্ধ। এবার টিউলিপের এমপি পদ নিয়ে দলের সদস্যদের চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী। শপথ নেওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার প্রভাব, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করতে পারেন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।